বাদশাহর দরবারে একদিন একটা লোক এসে বলল, জাহাপনা, আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন, দয়া করে আমাকে একটা চাকরি দিন। বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাদশাহ মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো, দেখা যাক লোকটাকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞেস করলেন, বলো তো, আমার ওই ঘোড়াটির জাত কেমন? লোকটি বাদশাহকে বলল, জাহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গিয়ে তাকে বললেন, কি বলছো তুমি? আমি জাত দেখে 1000টা সোনার দিরহাম খরচ করে ওকে কিনেছি, পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো না? লোকটি তবুও তার কথায় অনড় রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে দয়া করে ক্ষমা করুন। আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল, তাই তখন থেকেই আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটাকে জিজ্ঞেস করলো, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি বলল, জাহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়। এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করেই খাবার খায়। বাদশাহ খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে বললেন, আমার রানীর বংশ কেমন তোমাকে তা বলতে হবে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটি এসে বাদশাহের দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানী মাতার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে, আমার উপর রাগ করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশাহ বললেন, বেশ, তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, তিনি এক সাধারণ পরিবারের মেয়ে। বাদশাহ এবার সত্যি সত্যি রেগে গেলেন। নিজে দেখে শুনে পিতামাতার পছন্দসই অন্য রাজ্যের বাদশাহর মেয়েকে বিয়ে করেছেন, আর বেটা বলে কিনা তিনি রাজবংশের মেয়ে না। যাই হোক, বাদশাহ কথা দিয়েছেন আগে যাচাই বাছাই করবেন। অতএব বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন। আমার মেয়েটা 6 মাস বয়সে মারা গেলে আমরা ওই সময়ে অন্য আরেকজনের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি। বাদশাহ লোকটিকে এক পাল ঘোড়া, ছাগল আর গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বিষয়টা কিভাবে বুঝলে? লোকটি বলল, হুজুর, রানীমা যে ভাষায় চাকর বাকর তার কর্মচারীদের সাথে কথা বলেন, যা ব্যবহার করেন, তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয়। তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজদরবারে তলব করে বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো। লোকটি বলল, জাহাপনা, এই বিষয়ে আমি এখনই বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশাহ বললেন, যাও, দিলাম। লোকটি তখন বলল, জাহাপনা, আপনি কোনো রাজা বাদশাহর সন্তানই নন, আপনি একজন কৃষকের সন্তান। বাদশাহ মনে মনে কিভাবে লোকটার গর্দান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিক বলেছে, তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজস্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত উজির। বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপনা, আপনি সত্যি রাজা বাদশাহর সন্তান হলে উপহার দিতেন হীরে জহরত, মণিমুক্তা। সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু, ছাগল, হাঁস, মুরগি। আর রাজপ্রাসাদের কোনো অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে আর ধর্মীয় অনুষ্ঠানে
মিষ্টান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান, যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশটাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারোর আলগা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে, ওকুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক ম্যানেজারকে বলল, আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই। ম্যানেজার জিজ্ঞেস করলো, কত আছে? বুড়ি বলল, হবে 10 লাখের মতো। ম্যানেজার বলল, বাহ, আপনার কাছে বেশ ভালোই টাকা আছে, আপনি করেন কি? বুড়ি বলল, তেমন কিছু না খোকা, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাজি লাগাই, আর বাকি সময় সবার সাথে যে কোনো ব্যাপারে বাজি খেলি। ম্যানেজার বলল, শুধু বাজি লাগিয়ে এত টাকা জমিয়েছ? তাজ্জব ব্যাপার। বুড়ি বলল, তাজ্জবের কিছু নেই খোকা, আমি এক্ষুনি 1 লাখ টাকা বাজি ধরতে পারি যে তোমার মাথায় ফলস চুল লাগানো। ম্যানেজার হাসতে হাসতে বলল, না দিদা, আমি এখনো যথেষ্ট যুবক, আর মাথায় ফলস চুল লাগানো নেই। বুড়ি বলল, তাহলে লাগাবে কি বাজি? ম্যানেজার মনে মনে ভাবলো, এই বুড়ি পাগল মনে হচ্ছে। যাই হোক, 1 লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি? ম্যানেজার রাজি হয়ে গেল। বুড়ি বলল, যেহেতু 1 লাখ টাকার ব্যাপার, তাই আমি কাল সকাল 11টায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব, আর ওর সামনেই প্রমাণ করা হবে। আপনি কি রাজি? ম্যানেজার বলল, ঠিক আছে, আমি রাজি। ম্যানেজারের রাতে আর ঘুম আসলো না। সারা রাত ওই বুড়ি আর 1 লাখ টাকার কথা সে ভাবতে থাকে। পরের দিন সকালে ওই বুড়ি উকিল নিয়ে ঠিক 11টায় ম্যানেজারের কেবিনে এসে উপস্থিত হয়। বুড়ি ম্যানেজারকে বলল, আপনি কি রেডি? ম্যানেজার বলল, একদম রেডি। বুড়ি বলল, যেহেতু প্রমাণের দরকার, তাই আমি আমার উকিলের সামনেই আপনার চুল টেনে প্রমাণ করতে চাই যে চুল আসল না নকল। ম্যানেজার ভাবলো, 1 লাখ টাকার ব্যাপার, একটু চুলই তো টানবে, তাই সে রাজি হয়ে গেল। বুড়ি ম্যানেজারের পাশে গেল আর চুল ধরে টানতে শুরু করলো। আর ঠিক ওই সময় বুড়ির সাথে আসা উকিল দেওয়ালে মাথা ঠুকতে শুরু করলো। ম্যানেজার বলে ওঠে, আরে আরে উকিল বাবু, কি হলো? বুড়ি হাসতে হাসতে বলল, কিছু না, শখ খেয়েছে। আসলে ওর সাথে 5 লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক 11টায় শহরের সব থেকে বড় ব্যাংকের ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো। মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। তো মানুষ মুখের ওপর কত কিছু বলে দেয়, কত আঘাত করে, অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। দিব্যি দিয়ে মিথ্যে কথা বললে কেউ মরে যায় না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবীটা অচল, তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে, অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা।
নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট হয় সে হয় সুখী। অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস আর ভালোবাসা। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। আগে অশিক্ষিত সমাজে প্রেমিকা নিয়ে হাঁটলেও মানুষ ভাবতো ভাই বোন। এখনকার সমাজে মা বোন নিয়ে হাঁটলেও ভাবে প্রেমিক প্রেমিকা। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে তার সঙ্গে সংসার বেঁধেছে। মানুষ আগে ইমোশনাল ছিল, শুধু সম্পর্কটাই বুঝতো, তারপরে প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, সুবিধা দেখেই সম্পর্ক করে। কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সাথে বিশ্বাস আর যত্ন লাগে। ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানের জলপান করুন, ঘোড়া কখনো খারাপ জলপান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র আর নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদেরকে ঘৃণা করে। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও কেউ শান্তিতে নেই। বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। লোকে বলে বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয় পালিয়ে যায়, ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়ালও ভয় পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির চাকে মেরে দেখো, তারা ভয় পালিয়ে যায় না, উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে সংগঠন। তাই বারবার বলি, সবাই সংগঠনে থেকো। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, দেখবেন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একজন সুন্দরী আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় যেন উড়ে চলে গেছে। হিংসে করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে 3টি প্রশ্ন করো। 1, সে তোমাকে কেন ভালোবাসে? 2, যদি তোমার কাছে কিছু না থাকে, সবকিছুই হারিয়ে যায়, তারপরেও কি সে তোমার পাশে থাকবে? 3, সে তোমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে? যেটা আমার সেটা শুধুই আমার, যদি একটুও অন্য কারোর হয় তাহলে সেটা আর আমার দরকার নেই। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকাচ্ছে। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়লো। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের আর কর্মের উপর নির্ভর করে। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না।
বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল আমাদের একটা মিথ্যে ধারণা। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষরাই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। বন্ধু যদি শত্রু হয়, সেটা আর কোনো কিছুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চার্জ শেষ। বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ। বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল। বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারণ নেই। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়। মনটাকে তো আর বোঝানো যায় না। যতই চেষ্টা করুক মানুষ, মনটা নির্লজ্জ, তাই পাবে না জেনেও বায়না ধরে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। যারা অন্যকে ঠকাতে ভয় পায়, তারা নিজেরাই বারবার ঠকে যায়। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো যৌতুক চাইতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে যৌতুক দেবার প্রয়োজনই না হয়। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ। আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। এক লোক হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, আর পশুর স্বার্থ বোঝে না। আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে। 1, রেজাল্ট দেখে ছাত্র। 2, গায়ের রং দেখে সৌন্দর্য। 3, অর্থ দেখে সম্মান। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজের সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে আপনি যে অপকর্ম করে ফেলেছেন, তার ফল আপনাকে ভোগ করতেই হবে, তা নিশ্চিত। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি, কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। কাক কালো বলে কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই ছোটে সাদা চামড়ার পেছনে। 3 ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিচ্ছু যায় আসে না। 1, যে বাপের খায়। 2, যে পাপের খায়। এবং 3, যে চেয়ে বা ভিক্ষা করে খায়। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এক রাজ্যে একজন স্বৈরাচারী রাজা ছিল। রাজার 10টি হিংস্র কুকুর ছিল। রাজা সবসময় নিজেকে সব ক্ষেত্রে সঠিক মনে করতেন, আর তাই কখনো কোনো বিষয়ে কেউ যদি তার সাথে দ্বিমত পোষণ করেছে তো রাজা খুব রেগে যেতেন এবং সেই ব্যক্তিকে তার হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দিতেন। এমনকি রাজার কোনো প্রজাও যদি কোনো ভুল করে তাহলেও কুকুরগুলো তাদের ছাড়তো না। একদিন এক বিশ্বস্ত প্রজা এমন এক মতামত দেয় যা রাজার একদম পছন্দ হয়নি। অসন্তুষ্ট রাজা সেই প্রজাকে
হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দেওয়ার কঠিন নির্দেশ দেন। এই শুনে সেই প্রজা কাঁদতে কাঁদতে বলে, মহারাজ, আমি গত 10 বছর ধরে আপনার সেবায় নিয়োজিত ছিলাম, আর আজ একটা ছোট্ট ভুলের জন্য আপনি আমার সাথে এমন করবেন মহারাজ? রাজা জানালেন তার শাস্তি তাকে পেতেই হবে। অতঃপর আর কোনো উপায় না দেখে সেই প্রজা রাজার কাছে আকুতি মিনতি করে 10 দিন সময় চান। রাজা সেদিন ব্যস্ত ছিলেন, তাই সাথে সাথে সেই প্রস্তাবে রাজি হলেন। বললেন, ঠিক আছে, তবে 10 দিন পরে তোমার সাজা কার্যকর হবে। সেই 10 দিনের প্রথম দিনই প্রজা গিয়ে হাজির হলো সেই হিংস্র কুকুরগুলোর দেখভাল করা ব্যক্তিটির কাছে। সেই ব্যক্তির কাছে গিয়ে প্রজা তার কাজটি 10 দিনের জন্য ফ্রিতে করতে চাইলেন। এমন প্রস্তাবে ওই ব্যক্তি একটু বিরক্ত হলেও যখন ভাবলেন 10 দিন আরামায়েশে কাটাতে পারবেন, অন্তত এই হিংস্র জানোয়ারগুলোকে লালন পালন করতে হবে না, এই ভেবে সে রাজি হয়ে গেলেন। এরপর থেকে সাজাপ্রাপ্ত প্রজা হিংস্র কুকুরগুলোকে সেবা যত্ন করতে শুরু করলেন। সে সারাটা দিন কুকুরগুলোর পেছনে ব্যয় করত। তাদের খাওয়ানো, চান করানো, শরীর পরিষ্কার করানো, যাবতীয় কাজ নিজের হাতে করতে শুরু করলেন। এভাবেই 10 দিন কেটে গেল। এই 10 দিনে সাজাপ্রাপ্ত সেই প্রজা রাতের বেলায়ও অন্তত 2-3 ঘন্টাও ঠিকমতো ঘুমাতেন না। তিনি সারাদিন এদের সেবা যত্নে বিভোর থাকতেন। কখনো কখনো তাদেরকে আদর করে হাতও বুলিয়ে দিতেন মাথায়। আর কুকুরগুলো তাদের জীবনে এই 10 দিনের মতো সেবা কখনোই পায়নি। সেই প্রজার সময় ফুরিয়ে এলে তাকে হাজির করা হলো রাজার সামনে। রাজা তৎক্ষণাৎ তার হিংস্র কুকুরগুলোকে নির্দেশ দিলেন তারা যেন তাকে কামড়ানো শুরু করে। কিন্তু রাজদরবারে থাকা সবাইকে অবাক করে দিয়ে কুকুরগুলো সেই প্রজাকে একটা কামড়ও দিল না, বরং রাজার নির্দেশ পেয়ে কুকুরগুলো দৌড়ে গিয়ে সেই প্রজার পা থেকে শুরু করে সমস্ত শরীর চাটা শুরু করলো। রাজা হতভম্ব হয়ে বললেন, আমার কুকুরগুলো এই লোকটাকে কামড়ে খাওয়ার বদলে তার পা চেটে দিচ্ছে কেন? কি হয়েছে তাদের? এই প্রশ্নটার উত্তর দিলেন সেই প্রজা। সে বলল, মহারাজ, এই কুকুরগুলোকে আমি 10 দিন নিজের সর্বোচ্চ সেবা দিয়ে লালন পালন করেছি। আমার এই 10 দিন সেবার কথা তারা ভুলে যায়নি মহারাজ। অথচ গত 10 বছর ধরে আপনাকে সেবা দেওয়ার পরেও আমার করা প্রথম ভুলের কারণেই আপনি আমার সব অবদান ভুলে গেলেন। এই কথা শুনে রাজা নিজের ভুল উপলব্ধি করতে পারলেন। এরপর সেই প্রজাকে মুক্ত করে দিয়ে তাকে রাজদরবারের গুরুত্বপূর্ণ পদে বহাল করা হলো। বন্ধুরা, আমাদের ব্যক্তিগত জীবন, আত্মীয়স্বজন, পরিবার, এমনকি অফিস আদালতেও অনেক অধীনস্থ কর্মচারী কর্মকর্তা রয়েছেন। এরা বিশ্বস্ত থেকেও বছরের পর বছর ধরে আমাদেরকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু দেখুন, মাঝে মধ্যে আমরা তাদের ছোটখাটো ভুলকে কেন্দ্র করে এতটাই রেগে যাই, তাদের উপর এতটা মানসিক বা শারীরিক নির্যাতন করি যে আমরা একটা মুহূর্তের জন্য বছরের পর বছর ধরে করা তাদের সেবাগুলোর কথা কি ভুলেই যাই। একবার নিজেকে প্রশ্ন করুন, একটা অপরাধের জন্য আপনি আপনার নিচে থাকা কর্মচারীকে ঘৃণা করতে শুরু করলেন, অথচ জন্ম থেকে আজ পর্যন্ত কত হাজার পাপ করেও নিজেকে নিজে অনেক ভালোবাসছেন। ভগবান ক্ষমাশীল, তাকে ভালোবাসুন। ভগবান ক্ষমাশীল বলে আজও পৃথিবীর বুকে হাজার পাপ করেও মানবজাতি টিকে আছে। কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম, সাহস করে মোবাইল নাম্বারটা চেয়ে দেখি, আজকের পর আর যদি কোনোদিন দেখা না হয়। যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? সে বলল, কেন? আমি বললাম, কারণ আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমি তো প্রথম দেখি মুগ্ধ হয়ে গেছি। মেয়েটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। বলল, আপনি কিসে পড়েন? আমি বললাম, ইন্টার, সেকেন্ড ইয়ার। ও বলল, নিউটনের সূত্র 3টা জানেন? আমি বললাম, জানতাম, ভুলে গেছি। সামান্য 3টা সূত্র মনে রাখতে পারেন না, আবার রাস্তায় মেয়েদেরকে পছন্দ করেন? আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল।
আমি আরো বেশি লজ্জা পেলাম। এরপর মেয়েটা তার কলম বের করলো, তারপর একটা কাগজে কি যেন লিখলো। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাবার সময় সূত্র 3টা মুখস্থ করতে করতে যাবেন। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে, আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার ডিমের সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হলো। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে, চাইলেও আপনার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। আপনি কিছু মনে করবেন না, আমার মোবাইল নাম্বারটা দিলাম, বাসায় গিয়ে কল দেবেন। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে, তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে সবসময় না রেগে বা মন খারাপ না করে ঠান্ডা মাথায় আর বুদ্ধি লাগিয়ে যে কোনো কাজ হাসিল করে নেওয়া যায়।